নমস্কার, আমি পূজা। আচ্ছা, প্রেম, বিশ্বাস আর সন্দেহের মাঝখানে যদি কোনো তৃতীয় ব্যক্তি এসে দাঁড়ায়, জীবন কি তখনও এইরকম সহজ থাকে? শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখায় সেই জটিলতার কথাই ফুটে ওঠে। আজকের গল্প তৃতীয় পক্ষ, যা আমাদের জীবনের এক অব্যক্ত অনুভূতির গল্প। একদম আনকোড়ে টাটকা নতুন বউ নিয়ে বেড়াতে বেরিয়েছে কনিষ্ক গুপ্ত। বউয়ের নাম শম্পা। শম্পার সঙ্গে বিয়ের আগে দেখা হয়নি কখনো গুপ্তর। প্রেমের প্রশ্নই ওঠে না, এমনকি বিয়ের আগে শম্পাকে চোখেও দেখেনি। একটা ফটোগ্রাফ অবশ্য পাঠিয়েছিল ওরা, কিন্তু সেটাকেও স্পর্শ করেনি। বিয়ের আগে গুপ্তর একটা প্রেম কেচে যায়। সে বিয়ে করতে চেয়েছিল মলি নামে এক স্কুল শিক্ষিকাকে। মলি দেখতে শুনতে যাই হোক, স্বভাবে যেমন দাঁড়ায় হয়ে যাক না কেন, গুপ্ত তাকে ভালোবাসত। মলিরও গুপ্তর প্রতি ভালোবাসার অভাব দেখা যায়নি কখনো। কিন্তু ঠিক মাস ছয়েক আগে এক বিকেলে ভিক্টোরিয়ার বাগানে বসে মলি গুপ্তকে একটা সদ্য চেনা চৌকস ছেলের বিবরণ দিয়েছিল। ছেলেটা নাকি দুর্দান্ত স্মার্ট, আইএএস দিয়েছে, নির্ভুল ইংরেজি গড় গড় করে বলতে পারে। গুপ্ত এর কোনোটাই পারে না। সে একটা কলেজের দর্শনের অধ্যাপক, কিন্তু অধ্যাপনায় তার একদম সুনাম নেই, বরং ছাত্ররা তার ক্লাস কামাই করে। একবার তার বিরুদ্ধে জয়েন্ট পিটিশনও দিয়েছিল অধ্যাপকের কাছে। তাই মলির মুখে এক অচেনা ছেলের চৌকসের বিবরণ শুনে সে একটু নার্ভাস হয়ে যায়। প্রেমের ক্ষেত্রে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা তার পছন্দ নয়, কারণ বারবার গুপ্ত প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেছে। স্কুলের নিচু ক্লাসে পড়বার সময় সে স্কুলের স্পোর্টসে নাম দেয়। 100 মিটার দৌড় প্রতিযোগিতার দৌড়ের শুরুতে সে বেশ এগিয়েছিল, অন্তত সেকেন্ড প্রাইজটা পেতই। হঠাৎ নিজে সেই এই আশু সাফল্যের কথা টের পায়, বুঝল সে সেকেন্ড হতে চলেছে। দৌড় শেষে ফিতিটার খুব কাছাকাছি এগিয়ে এসেছে, কিন্তু যেই সেই ব্যাপারটা টের পেল, অমনি তার দুই হাঁটু একটা হঠাৎ কেন যে আরেকটাকে ঠকাস করে ধাক্কা মারল কে জানে। সেখানেই শেষ নয়, শোধ নিতে অন্য হাঁটুটাও এ হাঁটুকে দিল গুতিয়ে। কনিষ্ক গুপ্ত ফিতে ছুঁতে পারল না। দৌড় শেষের কয়েক গজ দূরে নিজের দুই হাঁটুর হাঙ্গামায় জড়িয়ে বস্তার মতন গড়াগড়ি খেল। আরেকবার আবৃত্তি প্রতিযোগিতায় 1400 সাল আবৃত্তি করবার সময় সে এত চমৎকারভাবে কবিতাটির অন্তর্নিহিত ব্যথা ও বেদনাকে কণ্ঠস্বরে প্রক্ষেপ করেছিল, সে নিজেই বুঝেছিল কবিতায় তার ধারে কাছে আর কেউ আসতে পারবে না। শ্রোতারাও শুনেছিল মন্ত্রমুগ্ধের মতন। কবিতা শেষে কয়েকটা লাইনে এসে কনিষ্ক যেন পরিষ্কার বুঝতে পারছে এক সেট রবীন্দ্র রচনাবলীর প্রথম পুরস্কারটি তার হাতের নাগালে। তখনই হঠাৎ কোথা থেকে এক ভুতুড়ে বিভ্রম এসে তার মাথার ভেতরে জল ঘোলা করে দেয়। শেষে দুটো লাইন একদমই মনে পড়ল না। বার কয়েক তোতলালো সে, তারপর নমস্কার করে লজ্জায় রাঙা মুখ নিয়ে উৎসাহের আড়ালে চলে এলো। একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছিল সেবার। বড় হবার পর একবার বন্ধুদের পাল্লায় পড়ে রেসের মাঠে গিয়েছিল কনিষ্ক। রেসের তার কিছুই জানা নেই, মহা আনাড়ি যাকে বলে। সে তাই ঠিক করলো সবকটা রেসে 2 নম্বর ঘোড়ার ওপরে একটা করে বাজি খেলবে। প্রথম 3টি রেসেই খেলল 2 নম্বর ঘোড়ায়। 3টেতেই 2 নম্বর ঘোড়া হেরে গেল। তখন এক বন্ধু বলল, কি আনাড়ির মতন পয়সা নষ্ট করছিস, দেখে শুনে বাছাই করে ঘোড়ার ওপর খেল। একটু দ্বিধায় পড়ে গেল কনিষ্ক। তখন প্রায় 15 টাকার মতো লস চলছে। এই দ্বিধায় তার কাল হলো। পরের 4টা রেসে সে বাছাই করে ফেভারিট ঘোড়াগুলোর ওপর বাজি ধরতে লাগলো। সব কটাতেই হার, কিন্তু শেষ 4টি রেসে প্রতিবার জিতল 2 নম্বর ঘোড়া। তাই প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাকে ভয় পায় কনিষ্ক গুপ্ত। মলির মুখে সেই অচেনা পুরুষটির প্রশংসা শুনে সে মনে মনে খুব অস্বস্তি বোধ করতে থাকে।
এতকাল মলিকে নিয়ে কোনো ভাবনাই ছিল না, খুব সহজ সম্পর্ক। ব্যাপারটা ভালো করে বোঝবার জন্য সে পরের দিন নিজে থেকেই সেই ছেলেটির প্রসঙ্গ তুলল। বলল, মলি, তুমি কাল সুব্রত নামে যে ছেলেটির কথা বলেছিলে, তার কথা শুনতে আমার বেশ লাগে। কেমন দেখতে বলো তো? মেয়েরা গন্ধ পাই। মলি একবার সচকিত হয়ে কনিষ্কের দিকে তাকালো, আর মলি সেই সচকিত ভাবটুকু দেখে কনিষ্কও বেশ সচকিত হয়ে ওঠে। মানুষের দুর্বল কোনো গোপনীয় বিষয় স্পর্শ করলে মানুষ ওই রকম চমকে ওঠে কেমন করে। কিন্তু মলির সে ভাবটা বেশিক্ষণ রইল না। আসলে সুব্রতর চালচলনে সে এত বেশি মুগ্ধ হয়েছে যে সে কথা কাউকে না বলে সে থাকতে পারে না। মলি বলল, দেখতে ধরো 6 ফুট লম্বা, ছিপছিপে রং একটু কালো হলেও মুখখানা ভীষণ চালাক, এত সুন্দর হাসে। কনিষ্ক নিজে 5 ফুট 5, রোগা ফ্যাকাশে এবং ভাবুক ধরনের চেহারা। সে আবার ভীষণ অন্যমনস্ক, প্রায় সময়ে এক কথার আরেক উত্তর দেয়। মনে মনে নিজের পাশে সুব্রতকে কল্পনা করে সে ঘুমিয়ে গেল। মলির সঙ্গে সেই থেকে সম্পর্কটা আর স্বাভাবিক রইল না। মাঝখানে এক অচেনা সুব্রত এসে পর্দা ফেলে দিল। পরের 1 মাস কনিষ্ক নানা জ্বলুনিতে জ্বলে গেল মনে মনে। মলি তখন প্রায় সুব্রতর সঙ্গে প্রোগ্রাম করে, তবে সে কথা বলতো, দেখো, হিংসে করো না যেন, কোনো পুরুষই তোমার শ্রেষ্ঠ নয় আমার কাছে। কিন্তু কনিষ্ক সে কথা মানে কি করে? সে যে অনবরত হীনমন্যতায় ভুগছে। তাই একদিন সে পরিষ্কার গোটা গোটা হস্তাক্ষরে চিঠি লিখে মলিকে জানিয়ে দিল, আমাদের আর বেশি দূর এগোনো ঠিক নয় মলি, এখানেই দাড়ি টেনে দেওয়া উচিত। চিঠি লিখে সে 2 মাসের জন্য ছুটি নিয়ে বাইরে বেড়াতে গেল। এতদিনে বাড়ির লোকেরা তার বিয়ে ঠিক করল। মাত্র 15 দিন আগেই সে সম্পূর্ণ অদেখা অজানা শম্পাকে বিয়ে করেছে। সত্যি বলতে কি, শম্পার সঙ্গে তার প্রথম দেখা শুভ দৃষ্টির সময়ে ভালো করে তাকায়েও নি কনিষ্ক। তার মনে তখনও এক বিদ্রোহের ভাব, সমস্ত পৃথিবীর প্রতি বিতৃষ্ণা, রাগ, বিরক্ত। গত 15 দিনে সে শম্পার সঙ্গে খুব ভালো করে মিশেছে তা বলা যায় না। কথাবার্তা হয়েছে, পাশাপাশি এক বিছানাতে শুয়েছে, প্রাণপণে ভালো ব্যবহার করার চেষ্টা করেছে মেয়েটির প্রতি। কিন্তু তা বলে তো তার মনে হতাশা এবং সন্দেহের ভাবটি যায়নি। কেবলই মনে হয় পৃথিবীর সর্বত্রে যেন তার চেয়ে বহু গুণী যোগ্যতার লোক ছড়িয়ে রয়েছে। সে একটা হিরো লোক। নিজের সম্পর্কে এইসব জরুরি চিন্তা তাকে এত বেশি ব্যস্ত রেখেছিল যে তার কাম তিরোহিত হয়, আগ্রহ কমে যেতে থাকে। শম্পাকে দেখতে কেমন তাও সে বিচার করে দেখেনি। কনিষ্কর মা আজ সকালে তাকে ডেকে বললেন, খোকা, বৌমা কেন লুকিয়ে লুকিয়ে কাঁদে রে? তোর কি বউ পছন্দ হয়নি? কনিষ্ক মুশকিলে পড়ে বলে, তা নয়, আমি তো ভালো ব্যবহারই করি। শুধু ভালো ব্যবহারেই কি সব মিটে যায় বাবা? পুরনো কথা ভুলে এবার নতুন করে শুরু করে দাও। যাকে ঘরে এনেছো তার দিকটাও একবার দেখো। বউ তো কৃতদাসী নয়, তার মনের দিকেই নজর দিতে হবে। কি করব মা, আমার হইচই ভালো লাগে না। হইচই করতে হবে না, আজ বিকেলে বৌমাকে নিয়ে বেড়াতে যা। দিরাগমন সেরে আসবার পর দুজনে মিলে তো কোথাও গেলি না দেখলাম। অনেক ভেবেচিন্তে প্রস্তাবটা গ্রহণ করল কনিষ্ক। আসলে মলি বা সুব্রতর কথা ভাবার কোনোটাই মানে হয় না, কেননা এই নতুন অবস্থায় সে আর পুরনো সম্পর্কের মধ্যে চাইলেও ফিরে যেতে পারবে না। সিনেমা দেখার কথা ছিল, কিন্তু টিকিট পাওয়া যায়নি। তাই নিছক ঘুরে বেড়ানোর জন্য দুজনেই বেরিয়েছে। কথা আছে আজ রাতে বড় কোনো রেস্টুরেন্টে দুজন রাত্রে খাওয়া দাওয়া সেরে একেবারে বাড়ি ফিরবে। কনিষ্ক ট্যাক্সি নিয়েছিল। টালিগঞ্জ ছাড়িয়ে খানিক দূরে আসতেই শম্পা বলল, শোনো, ট্যাক্সিটা এবার ছেড়ে দাও। কেন? ট্যাক্সি করে আমাদের মতো লোক বেড়াতে চায় না, মধ্যবিত্ত
মধ্যবিত্তরা প্রয়োজনে ট্যাক্সি নেয়, বেরোনোর জন্য ট্যাক্সি ভালো নয়। তবে কিসে যাবে? ট্রামে বাসে যা ভিড়। হোক, তবু ভিড় ভালো, কত মানুষ দেখা যায়। কনিষ্ক নড়ে চড়ে বলে, তুমি কি ভিড় পছন্দ করো? আমি করি না। ভিড় নয়, তবে মানুষ পছন্দ করি। ট্যাক্সির ভেতরে নিঝুম হয়ে বসে থাকাটা ভারী একঘেয়ে, কিছু দেখা যায় না, শোনা যায় না। কনিষ্ক রাসবিহারী মোড়ে ট্যাক্সি ছেড়ে দিল। হাঁটতে হাঁটতে শম্পা বলল, তোমাকে কিছু জিজ্ঞাসা করতে শাশুড়ি মা আমাকে বারণ করেছেন, কিন্তু আমার কথা একটা খুব জানতে ইচ্ছে করছে। কি? তুমি এত অহংকারী কেন? আমি অহংকারী নয়। কনিষ্ক অবাক হয়ে বলে, মোটেই নয় শম্পা, বরং আমি ঠিক উল্টোটাই সবসময় ভেবে থাকি। আমার মনে হয় আমি বড় অপদার্থ পুরুষ। সে কি, কেন? আমি তো তেমন স্মার্ট নই, লম্বা চওড়ায় নই, আমার ভিতরে হাজার রকম ডেফিসিয়েন্সি। শম্পা খুব খিলখিলিয়ে হাসে, বলে, তাই নাকি? তাহলে তো তোমাকে বিয়ে করাটাই মস্ত বড় ভুল হয়েছে আমার। হলোই তো। শোনো, ভাবতে গেলে আমারও হাজারটা ডেফিসিয়েন্সি। নিজের দোষ কোলে করে বসে থাকলে তো জীবনটাই তেতো হয়ে গেল। শীতকালের বেলা, ক্রিসমাসের ছুটি চলছে, হাজারটা লোক বেরিয়ে পড়েছে রাস্তায়। অপরাহ্নের কোমল রোদ আর ছায়ায় অপরূপ হয়ে আছে পথঘাট। এই আলোয় আজ কনিষ্ক শম্পার মুখশ্রী খুব অপকট চোখে দেখিল। তুলনা করে নম্বর দিলে মলি আর শম্পা প্রায় সমান সমান নম্বর পাবে। শম্পার তুলনায় মলি কিছুটা লম্বা ছিল, কিন্তু সেই রকম আবার মলির চেয়ে শম্পা ফর্সা। মলির শরীরে বাড়তি কিছু মেদ ছিল, তাই পেটে ভাঁজ পড়ত। শম্পার সেসব নেই। মলির মুখখানা ছিল বেশ গোল গড়নের, শম্পার মুখ লম্বাটে। লাবণ্য শম্পারই বেশি, কারণ সে বয়সী মলির চেয়ে প্রায় 5 বছরের ছোট। বিয়ে পরীক্ষা দিয়েই তার বিয়ে হয়ে গিয়েছে। কনিষ্কের কথাটা ভালো লাগলো। নিজের দোষ কোলে করে বসে থাকাটা কাজের কথা নয়। সে বলে, তোমার আমাকে কেমন লাগে? আগে বলো, আমাকে তোমার কেমন লাগে? শোনো শম্পা, তোমাকে কেমন লাগে তা আমি এখনো ভেবে দেখিনি। আচমকা শম্পা বলে, মলিকে তোমার কেমন লাগতো? কনিষ্ক থমকে চাই। অনেকক্ষণ বাদে বলে, তুমি জানলে কি করে? তোমার মা বলেছেন। মা? মা সব বলে দিয়েছেন আমাকে, আরও বলেছেন আমি যেন এসব তোমাকে জিজ্ঞাসা না করি। শ্বাস ফেলে কনিষ্ক বলে, জিজ্ঞাসা করে ভালোই করেছ। মলিকে আমার ভালোই লাগতো, শুধু শেষ দিকে। শম্পার মুখখানা ভার হয়ে গেল। কনিষ্কের মুখ চোখও লাল দেখাচ্ছে। সে বড় অস্বস্তি বোধ করে বলল, এসব কথা কি ভালো? শম্পা বলে, ভালো নয়, কিন্তু আমাদের দুজনের সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় লোক নাক গলায়, তবে সেই তৃতীয় লোকটাকে জেনে রাখা দরকার। অবাক হয়ে কনিষ্ক বলে, তুমি তো ভীষণ বুদ্ধিমতী, এত গুছিয়ে কথা বলো কি করে? মাথায় আসে? শম্পার ভার মুখ হালকা হয়ে গেল। হেসে বলে, যা, সত্যি বলছি, তুমি খুব ভালো কথা বলতে পারো, আমি যা একদম পারি না। শম্পা বলে, বাপের বাড়িতে আমাকে সবাই কটকটি বলে ডাকতো, আমি নাকি ভীষণ কটকট কথা বলি। হাঁটতে হাঁটতে ওরা দেশপ্রিয় পার্ক বরাবর এসে গেছে। গলা স্কার্ফটি বেশভাবে জড়িয়ে শম্পা বলে, একটু চা খেতে পারলে বেশ হতো, আজ যা শীত। কাছেই একটা রেস্টুরেন্ট, কিন্তু আজ ছুটির দিন, সেখানে বেশ ভিড় হবে, বসার জায়গা থাকবে না। কনিষ্ক বলে, আর একটু হাঁটি চলো, পোস্ট অফিস ছাড়িয়ে একটু এগোলেই বোধহয় গাছতলায় একটা দেশোয়ারি চায়ের দোকান পাওয়া যাবে। তাই হলো। গাছের তলায় দোকানদার
দুভার চা বড় যত্ন করে এগিয়ে দেয়। শম্পা আর কনিষ্ক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারী চুমুক দেয়। কনিষ্ক বলে, কেমন? বেশ গো। কনিষ্ক খুশি হয়ে পয়সা মিটিয়ে দেয়। বলে, খিদে পেয়েছে নাকি? কিছু খাবে? কে খাবে? আমার তো পোড়া কপাল, কেউ পছন্দ করে না। কনিষ্ক হেসে বলে, কটকটি, এবার কিন্তু কথাই ফেল করলে। কেন? যেই চা খাওয়ালো সেই খাওয়াবে, আর কি খাওয়াবে? মলির সঙ্গে তোমার ঝগড়া হলো কেন? হঠাৎ শম্পা প্রশ্ন করল। ঝগড়া? না, ঝগড়া হয়নি তো। ও একটা ছেলের খুব প্রশংসা করত, সেটা আমার সহ্য হতো না। ও মা, তাই নাকি? এসব তো মা আমাকে বলেনি। মা জানবে কি করে? কনিষ্ক গুপ্ত বলে, মা শুধু জানতো মলির সঙ্গে আমার ভাব। এখন তুমি মলির কথা খুব ভাবো না? ভাবো আমার মতন একটা বিচ্ছিরি মেয়ের সঙ্গে কেমন করে হুট করে বিয়ে হয়ে গেল, সারা জীবন কেমন ব্যর্থতায় কাটবে। কনিষ্ক খুব হতাশার ভাব করে বলে, কতগুলো ভাবনা আছে যা তাড়ানো যায় না। বিরহ ভোলা যায়, কিন্তু অপমান কি সহজে ভোলে মানুষ? কিংবা ঈর্ষা, হীনমন্যতা? শম্পা মুখখানা করুণ করে বলে, আমাকে একটা কথা বলতে দেবে? ধরো আজ তোমার কাছে আমার খুব একটা দাম নেই, তুমি ভালোবাসতে পারছো না আমাকে, অথচ আমি তোমার কাছে কত সহজলভ্য। কিন্তু দেখো, সুজন নামে একটা ছেলে আছে, তার কাছে শম্পাই হলো আকাশ পাতাল জোড়া চিন্তা। শম্পার জন্য কি জানি সে হয়তো আত্মহত্যার কথা ভাবছে। পৃথিবীতে শম্পা ছাড়া বেঁচে থাকা যে কতটা কষ্টের, সে জানে একমাত্র সুজন। তুমি তো কখনো জানতে পারবে না, বুঝতে পারবে না, পৃথিবীটা ঠিক এইরকম নিষ্ঠুর। চোয়াল ঠিক করে কনিষ্ক বলে, সুজনকে? সে একটা ছেলে, আমাকে ভালোবাসত, কোনোদিনও তাকে পাত্তা দিইনি, কিন্তু আজ অনাদরের মাঝখানে তার কথা খুব মনে হয়। কনিষ্ক স্তম্ভিত হয়ে চেয়ে থাকে। সেই রাতে শম্পা আর কনিষ্ক ভালোবাসার মাঝখানে অনেকবার মলি এসে হানা দিল। এলো সুজনও। দুইজনে এসে এক অদৃশ্য প্রজাপতির দুটি ডানার মতো কাঁপতে লাগলো। তাতে বড় সুন্দর হলো কনিষ্ক এবং শম্পার ভালোবাসার নিরালার ঘরটি। আপনারা এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের তৃতীয় পক্ষ। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।